আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন আমরা আমাদের ভিডিও করা অফ রাখছিলাম, তো পুনরায় আমরা শুরু করছি। তো আমরা ইনশাল্লাহ এর পর থেকে যে নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কোন কোন টপিক থেকে ভিডিও বানাবো এটা হলো বিষয়। সেটা হলো আমাদের টার্গেট তিনটা। একটা হলো একাডেমিক, সিভিলের যে একাডেমিক বিষয়গুলো আছে, তার মানে সিভিল একাডেমিক। আচ্ছা, 2 নম্বরে যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে ডুয়েট অ্যাডমিশনে দেয় তাদের জন্য একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বই হলো প্রযুক্তি। তো প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইড, এইটা থেকে আমরা ভিডিও বানাইতে পারি বা বানাবো ইনশাল্লাহ। আচ্ছা, সে এই যে প্রযুক্তি বইটা আমার কাছে আছে, এটা থেকে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। আচ্ছা, এবার 3 নম্বরে আমাদের যে বইটা আসবে সেটা হলো যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা যারা জব প্রিপারেশন নিয়ে থাকি তাদের তো জব প্রিপারেশনের অনেকগুলো বই আছে, বিশেষ করে রিটেনের জন্য অনেকগুলো বই আছে। তার মধ্যে থেকে ফাউন্ডেশন যে বইটা আছে, ফাউন্ডেশন ফাউন্ডেশন যে বইটা আছে, এই বইটা থেকে আমরা যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে ওইগুলো থেকে ভিডিও বানাইতে পারি। তো এটা হলো আমাদের সেই ফাউন্ডেশন বই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফাউন্ডেশন থেকে যে জবের যে সিলেবাস আছে সেই অনুযায়ী আমরা ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, যেহেতু আমাদের সামনে মিড এক্সাম, তো সেই হিসাবে আজকে আমাদের আলোচনার বিষয় হবে যে একাডেমিক বিষয়ের ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান বইয়ের সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আমার কাছে 2016 প্রবিধানের সর্বশেষ যে বইটা সেইটা আছে। আমার কাছে 2022 প্রবিধানের এখন যারা ষষ্ঠ সেমিস্টারে আছে ওদের ওই বইটা আপাতত নাই, এই জন্য এই বইটা থেকে আমরা আলোচনা করছি। তো ওই বইটা সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইটা সংগ্রহ করতে পারলে বইটা থেকে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি যে ডিজাইন অফ স্ট্রাকচার 1, এই বইটা সম্পর্কে আগে আমাদের ধারণা নিতে হবে যে এই বইয়ের কোন কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইখানে তো আমাদের অনেকগুলো টপিক আছে, তো এর মধ্যে থেকে কোনগুলা গুরুত্বপূর্ণ, যেমন মোট 11টা অধ্যায়, 12টা অধ্যায় এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে থেকে কোন কোন টপিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ, তো সেইগুলো আমাদের যদি বুঝতে হয় তাহলে সেইটা সবসময় দেখতে হবে কোথায়, বিগত সালের কোশ্চেন। আচ্ছা, বিগত সালের কোশ্চেনে যদি আমরা চলে আসি, তো এইখান থেকে আমরা এই বইয়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা পাবো। আচ্ছা, এইখান থেকে যদি দেখি যে ক আর খ বিভাগে ম্যাক্সিমামে একটু থিওরি টাইপের আসবে, তো এইগুলো সবাই পড়লে মোটামুটি এইগুলো সবাই অ্যান্সার করতে পারবে। দুটো একটা ম্যাথ আসবে, ওইটা সমস্যা না। আমাদের মূল টার্গেটের বিষয় থাকে হলো যে গ বিভাগ। ঠিক আছে, গ বিভাগ আমাদের মূল টার্গেটের বিষয় থাকে। এখন গ বিভাগ দেখি কি আছে। প্রথমে 21 নম্বরে 3 অধ্যায় থেকে একটা ম্যাথ আসছে। আচ্ছা, 22 নম্বরে 4 অধ্যায় থেকে একটা ম্যাথ আসছে। আচ্ছা, 23 নম্বরে 7 অধ্যায় থেকে একটা প্রমাণ আসছে। আচ্ছা, এবং 24 নম্বরে কি আছে, 7 অধ্যায় থেকে একটা ম্যাথ আসছে। তার মানে 7 অধ্যায় থেকে এখানে দুইটা দেখতে পাচ্ছি, একটা হলো একটা প্রমাণ, একটা ম্যাথ। আচ্ছা, এবার আসি 25 নম্বরে কি 10 অধ্যায় থেকে একটা ম্যাথ আসছে। 26 নম্বরে আবার 7 অধ্যায় থেকে একটা ম্যাথ আসছে। ঠিক আছে, তার মানে এইখানে 7 অধ্যায় থেকে আমরা ম্যাথ দুইটা দেখতে পাচ্ছি, এইখানে একটা, এইখানে একটা এবং একটা প্রমাণ। তার মানে 7 অধ্যায় থেকে, শুধুমাত্র 7 অধ্যায় থেকে 3টা কোশ্চেন। আচ্ছা, তার আগের সালে যদি যাই আমরা, তো এইখানে দেখতে পাচ্ছি কি যে এইখানে 7 অধ্যায় থেকে প্রমাণটা দেখতে পাচ্ছি। আবার 21 নম্বরে দেখতে পাচ্ছি 2 অধ্যায় থেকে একটা থিওরি প্রশ্ন, 22 নম্বরে 5 অধ্যায় থেকে একটা ম্যাথ, 23 নম্বরে 7 অধ্যায় থেকে প্রমাণ, 24 নম্বরে 10 অধ্যায় থেকে একটা ম্যাথ, আর 25 নম্বরে আছে হলো 11 অধ্যায় থেকে একটা ম্যাথ, আর 26 নম্বরে আছে 12 অধ্যায় থেকে একটা ম্যাথ। আচ্ছা, এখন তার মানে এই যে গ বিভাগে আমরা বুঝতে পারছি যে
একটা থিওরি থাকতে পারে সর্বোচ্চ, আর একটা প্রমাণ, বাদ বাকি সবই ম্যাথ থাকবে। হ্যাঁ, তো সর্বোচ্চ একটা দুইটা প্রমাণ, মানে থিওরি আর প্রমাণ দিয়ে সর্বোচ্চ দুইটা প্রশ্ন, বাকি 4টা প্রশ্নই আমাদের ম্যাথ থাকবে। এখন আমাদের মূল টার্গেটের বিষয় হলো ম্যাথগুলা করতে হবে বা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথ যদি শিখতে চাই তো আমরা চলে আসব যে প্রথম অধ্যায়ে তেমন কোনো ম্যাথ নাই, আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হলো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। তো এই জন্য আমরা সপ্তম অধ্যায়ে ম্যাথ দিয়ে শুরু করতে পারি। বিগতগুলোও আমরা প্র্যাকটিস করব, কিন্তু যেহেতু আমাদের সামনে মিড পরীক্ষা, তো প্রায় সকল পলিটেকনিকেই মিড পরীক্ষা সপ্তম অধ্যায় পর্যন্তর কথা বলছে। তার মানে সপ্তম অধ্যায়টা আমাদের শেখাই লাগবে। এখন সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, সপ্তম অধ্যায়ের ম্যাথ শুরু করার পূর্বে কিছু বেসিক বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে, যে আয়তাকার বিম ডিজাইনের যে ধাপগুলো আছে, এই ধাপগুলো বলতে কি বোঝায় এবং এই ধাপগুলোতে কি বলছে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে আগে। আচ্ছা, যদি আমরা এখানে দেখি, যে এইখানে আমরা খেয়াল করি, বলছে ডিজাইন লোড নির্ণয়। আমাদের আয়তাকার বিম ডিজাইনের ধাপসমূহ 1 নাম্বার আসবে ডিজাইন লোড নির্ণয়। আচ্ছা, ডিজাইন লোড নির্ণয়ের এখানে কি আছে, যে ডিজাইন লোড নির্ণয়ের ক্ষেত্রে ক নাম্বারে বলা আছে বিমের গভীরতা, ডি বিমের মুক্ত স্প্যান দৈর্ঘ্যের, মানে ক্লিয়ার স্প্যানের 1/12 থেকে 1/10 অংশ ধরা হয়, অর্থাৎ প্রতি মিটার দৈর্ঘ্যে 8 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার ধরা হয়। আচ্ছা, এইটা যদি আমরা একটু সহজে বুঝতে চাই, তো মনে করি আমাদের প্রশ্নে বলা আছে মুক্ত স্প্যান, যে মুক্ত স্প্যান 5 মিটার, 5 মিটার। তাহলে এই যে ক নাম্বারে আমাদের যে বিষয়টা বলছে, যে ক নাম্বারে এখানে যদি ক নাম্বারে কি বলছে, যে বিমের গভীরতা ডি বিমের মুক্ত স্প্যান দৈর্ঘ্যের 1/12 থেকে 1/10 অংশ ধরা হয়। তার মানে খুব সহজ ক্যালকুলেশন, যে বিমের মোট গভীরতা ডি ইজ ইকুয়াল টু হবে L/10 অথবা L/12। আচ্ছা, L/12 দরকার নেই, আমরা হিসাবের সুবিধাতে একবার L/10 করে দেবো। L/10 মানে কি? L/10 মানে হলো এই যে 5 মিটার মুক্ত স্প্যান দৈর্ঘ্য, 5 মিটার আমরা যদি সেন্টিমিটারে নিতে চাই তাহলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, মানে 500 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10, তাহলে আমাদের হলো 50 সেন্টিমিটার। তার মানে প্রশ্নে যদি আমাদের বিমের মোট গভীরতা ডি এর মান দেওয়া না থাকে, তাহলে এল রে 10 দ্বারা ভাগ করলে আমরা বিমের মোট গভীরতা পেয়ে যাব। এখন মনে করি বিমের প্রস্থও দেওয়া নাই, বিমের প্রস্থ বি দেওয়া নাই, বিমের প্রস্থ বি কী হবে? আচ্ছা, এই যে আমরা খ নম্বর যদি খেয়াল করি, বলছে বিমের প্রস্থ বি হবে গভীরতা অর্ধেক থেকে 3/4 অংশ, তার মানে বি হবে D/2। এখন ডি এর মান আমরা কত পেলাম? 50, তাহলে 50 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমাদের বি। তো এই ডিজাইন লোড নির্ণয় অর্থাৎ ধাপ 1-এ আমাদের এই বিষয়টাই বলছে, যে কীভাবে আমরা ডি নির্ণয় করব, কীভাবে বি নির্ণয় করব। আচ্ছা, এখন চলে আসি আমরা ধাপ 2-এ। আচ্ছা, সবসময় একটা বিষয় আমরা মনে রাখবো, যে আমাদের এই যে ডিজাইন, আয়তাকার বিম ডিজাইন, এগুলো ধাপে ধাপে করতে হবে। তার মধ্যে ধাপ 1-এ আসবে হলো ডিজাইন লোড নির্ণয়। আচ্ছা, এবার আসি ধাপ 2-এ। ধাপ 2-এ কি লেখা আছে? সর্বোচ্চ শেয়ার ফোর্স। আচ্ছা, সর্বোচ্চ শেয়ার ফোর্স ধাপ 2-এ আমরা নির্ণয় করব। এখন আমাদের বিম থাকে স্বাভাবিকভাবে 4 ধরনের, তাই না? একটা হলো সাধারণভাবে স্থাপিত, একটা পুরোপুরি অবিচ্ছিন্ন, একটা আংশিক অবিচ্ছিন্ন, আর একটা হলো ক্যান্টিলিভার বিম। ঠিক আছে? তো সর্বোচ্চ শেয়ার ফোর্সকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। সর্বোচ্চ শেয়ার ফোর্সকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যদি প্রশ্নে আমাদের সাধারণভাবে স্থাপিত অথবা পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের কথা বলে, তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি নির্ণয় সূত্র কী হবে? ω/L/2 অথবা W/2। আচ্ছা, তাহলে ω/L/2 অথবা W/2। এখন এই ডাব্লু কীভাবে আসলো, ω/L থেকে ডাব্লু কীভাবে আসলো, এইটা আমরা একটু দেখতে পাই। আচ্ছা, এখন মনে করি এটা একটা বিম, মনে করি এটি হলো একটি বিম। এখন এই বিমের উপর মনে করি
সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে, তাহলে ওমেগা কেজি পার মিটার। আচ্ছা, মনে করি প্রতি মিটারে 10 কেজি লোড দেওয়া আছে, 10 কেজি পার মিটার, তার মানে 1 মিটারে 10 কেজি। এখন এইটা তো আমাদের দৈর্ঘ্য, তাই না? এইটুকু হলো বিমের দৈর্ঘ্য, এল মনে করি যে কয় মিটার, 5 মিটার। তার মানে কেজি পার মিটার মানে কি, 1 মিটারের লোড ওমেগা কেজি, বা এইটা যদি দেখি 1 মিটারের লোড 10 কেজি। আচ্ছা, তার মানে যে বিমের উপর আমাদের মোট লোড, তাহলে মোট লোড ইজ ইকুয়াল টু, দেখো এইখানে বলছে 1 মিটারে 10 কেজি, তাই না? 1 মিটারে 10 কেজি। আচ্ছা, যেহেতু 1 মিটারে 10 কেজি, এখন আমাদের এই বিমের দৈর্ঘ্য কত, 5 মিটার, তাহলে আমাদের মোট লোড কত হবে, যে 10 1 মিটারের লোড গুণ মোট দৈর্ঘ্য মিটার, তাহলে 5 10 50 কেজি। আচ্ছা, এখন এই যে 10 কি 1 মিটারের লোড, 1 মিটারের লোড, তখন এই 1 মিটারের লোডকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা, তাহলে 10 হলো ওমেগা ইন্টু এই 5 মিটার কি বিমের দৈর্ঘ্য, বিমের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় বড় হাতের এল দ্বারা, তাহলে বড় হাতের এল, তাহলে ওমেগা এল পেয়ে গেলাম। এখন এই যে মোট লোড, এই মোট লোডকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই বড় হাতের ডাব্লু দ্বারা, তাহলে মোট লোডকে বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করি। তার মানে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের ডাব্লু আর ওমেগা এল একে অপরের সমান, তাই না? একে অপরের সমান। এই জন্য আমাদের সাধারণভাবে স্থাপিত এবং পুরোপুরি অবিচ্ছিন্ন, একটা কি বলছে যে সাধারণভাবে স্থাপিত এবং পুরোপুরি অবিচ্ছিন্ন, এইটা হলো আমাদের সাধারণভাবে স্থাপিত এবং পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই 2। আচ্ছা, এই যে ওমেগা এল, হ্যাঁ, এই ওমেগা এল রে আমরা কি লিখছি, এই ওমেগা এল সমান আমরা কি পেয়েছি, ডাব্লু পেয়েছি, তাহলে ওমেগা এল এর জায়গায় যদি ডাব্লু লিখি তাহলে নিচে যে 2 ছিল থেকে গেল, তাহলে ওমেগা এল বাই ডাব্লু বাই 2 একই কথা, ঠিক আছে? তো আমরা দেখি, তাই দেওয়া আছে। আচ্ছা, এবার আসি আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে, অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার। আচ্ছা, আংশিক অবিচ্ছিন্ন বিম বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। মনে করি এটি একটি বিম, তো এইখানে সাপোর্ট আছে এবং এই পয়েন্টে একটা সাপোর্ট আছে, হ্যাঁ, এই দুইটা সাপোর্ট। আচ্ছা, এই সাপোর্টে দেখি এইদিকে আমাদের আর কি আর কোনো বিম আছে, এইদিকে কিন্তু আর নাই। এইদিকে যেহেতু নাই, সেহেতু এইটাকে বলছি আমরা বিচ্ছিন্ন প্রান্ত, তার মানে নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই সাপোর্টের দেখি যে ডান দিকেও আছে বাম দিকেও আছে, তার মানে কি এটা অবিচ্ছিন্ন প্রান্ত, এটা হলো অবিচ্ছিন্ন প্রান্ত। আচ্ছা, তাহলে এক প্রান্ত বিচ্ছিন্ন, অপর প্রান্ত অবিচ্ছিন্ন, তাহলে তার মানে কি এটা আংশিক অবিচ্ছিন্ন, এটা হলো আংশিক অবিচ্ছিন্ন বা আংশিক বিচ্ছিন্ন, যেটাই বলি না কেন আমরা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে এই সাপোর্টের ক্ষেত্রে যদি কল্পনা করি, এই সাপোর্টের লোড আছে শুধুমাত্র ডান দিকে, বাম দিকে কি বিম আছে না, তাহলে যেহেতু বিম নেই সেহেতু লোড নেই, তাহলে স্বাভাবিকভাবে এটা লোড কম নেবে। আর এই সাপোর্টের বাম দিকেও আছে ডান দিকেও আছে, তাহলে স্বাভাবিকভাবে লোড কী হবে, বেশি নেবে, মানে এই সাপোর্টের তুলনায় বেশি নেবে। তার মানে সেইটাই বলা হচ্ছে যে এই যে ওমেগা এল, এটা তো ওমেগা এল কি সম্পূর্ণ লোড, বিমের সম্পূর্ণ লোড হলো ওমেগা এল, তাহলে এই যে ওমেগা এল আছে এর 40%, অর্থাৎ 0.40 বা 0.4 বা 40 একই, তো 0.4 ওমেগা এল বা 0.4 ডাব্লু নেবে এই বিচ্ছিন্ন প্রান্ত, আর অবিচ্ছিন্ন প্রান্ত কত নেবে, একটু বেশি নেবে, অর্থাৎ 60%, 0.6 ওমেগা এল বা 0.6 ডাব্লু। এইটাই আমাদের এই যে বইয়ে বলছে যে আংশিক অবিচ্ছিন্ন প্রান্ত মানে অবিচ্ছিন্ন প্রান্ত নেবে বেশি 0.6, আর বিচ্ছিন্ন প্রান্ত নেবে কম 0.4। আর ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কী হবে, যেহেতু সাপোর্ট একজন থাকে সেহেতু হবে বি ইজ ইকুয়াল টু ডাব্লু বা ওমেগা এল, ডাব্লু কিসের সমান, ওমেগা এল এর সমান। আচ্ছা, এবার আসি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, ধাপ 3 আমাদের নির্ণয় করতে হবে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, ক নাম্বার, সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 8, পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, আর আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে 10, ক্যান্টিলিভার ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 2।
আচ্ছা, এখানে নোটেশন দিয়ে দিয়েছে কোনটাকে কি বলে, যে এম হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, ডাব্লু হলো মোট লোড, ওমেগা হলো প্রতি একক দৈর্ঘ্যে মোট লোড, তার মানে 1 মিটারের লোড, সহজভাবে 1 মিটারের লোড, এল হলো বিমের স্প্যান দৈর্ঘ্য। আচ্ছা, এবার চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বর আমাদের কি বলছে, 4 নম্বর হলো বিমের গভীরতা। ঠিক আছে, বিমের গভীরতা মানে হলো বিমের কার্যকরী গভীরতা, শুধু গভীরতা না, কার্যকরী গভীরতা। আমাদের বুঝতে হবে বিমের মোট গভীরতা কি আর কার্যকরী গভীরতা কি। তো আমরা দেখি মোট গভীরতা আর কার্যকরী গভীরতা। আচ্ছা, যদি একটা বিমকে, এইটা মনে করি আমাদের একটা বিম, এই বিম, হ্যাঁ ঠিক আছে, লম্বালম্বি বিমের সেকশন, এই বিমকে এই মাঝ বরাবর কেটে ফেললাম। কেটে ফেললে আমরা কি দেখতে পাবো, বিমের সেকশন দেখতে পাবো, এইরকম একটা সেকশন দেখতে পাবো। মনে করি এটি হলো আমাদের বিমের সেকশন। আচ্ছা, এখন এই বিমের মনে করে যে নিচে আমরা এভাবে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করছি, মানে প্রধান লোহা ব্যবহার করছি আর কি। তো এই লোহার কেন্দ্র বরাবর এইভাবে যদি কেন্দ্র বরাবর আমি একটা দাগ টানি, তাহলে বিমের এই উপরি প্রান্ত হতে এই টান রোডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটাকে বলা হয় কার্যকরী গভীরতা বা ছোট হাতের ডি। ঠিক আছে, আর বিমের মোট গভীরতা কোনটা, সেটা হলো বিমের এই উপরি প্রান্ত হতে একদম নিচের প্রান্ত পর্যন্ত, এই যে মোট গভীরতা, এটাকে বলি আমরা যে মোট গভীরতা, বিমের মোট গভীরতা। আচ্ছা, এইখানে ধাপ 4-এ আমরা যেটা নির্ণয় করব, যে বিমের গভীরতা লেখা আছে, এইটা মূলত আমরা এই কার্যকরী গভীরতা নির্ণয় করব। কার্যকরী গভীরতার সাথে এই যে এখানে কভারিং থাকে, কভারিং, এই কভারিং যদি আমরা যোগ করি এই অংশটা, তাহলে আমরা এই মোট গভীরতা পাবো। তার মানে মোট গভীরতা সমান কি, কার্যকরী গভীরতা প্লাস কভারিং। ঠিক আছে। আচ্ছা, অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা আরও ক্লিয়ারলি বুঝবো ইনশাল্লাহ, এগুলো নিয়ে টেনশন নেই। আচ্ছা, তাহলে চলে যাই আমরা যে কার্যকরী গভীরতা নির্ণয়ের সূত্র কি, ডি ইজ ইকুয়াল টু √m/r/b। আচ্ছা, এমটা কি, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, সেটা আমরা ধাপ 3-এ নির্ণয় করলাম। আচ্ছা, আর নির্ণয়ের আমাদের এখন একটা সূত্র আছে, হাফ অফ এফসি জে কে, এখানে এটা হলো আর নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন আবার জে আর এফসিটাকে, এফসি হলো কংক্রিটের চাপপীড়ন বা কংক্রিটের অনুমোদনযোগ্য চাপপীড়ন, এফসি। আচ্ছা, আর এইখানে কি আছে, যে বি হলো বিমের প্রস্থ। আচ্ছা, এখানে জে আর কে, কে নির্ণয়ের সূত্র আবার n/n+fs/fc, আর জে সমান 1 - k/3, তার মানে কে 1 - k রে 3 দ্বারা ভাগ করলে আমরা জে এর মান পাবো। মান পেলে এখানে বসাইলে অঙ্ক হবে। আচ্ছা, এখন আসি যে এইখানে মোট গভীরতা নির্ণয়ের যে সূত্রটা লিখছে, সেটা যে মোট গভীরতা ডি ইজ ইকুয়াল টু কার্যকরী গভীরতা প্লাস টেনসাইল রোডের ব্যাস ডিভাইডেড বাই 2 প্লাস মুক্ত কভারিং। তার মানে এই যে এইখানে যদি আমরা একটু দেখি, যে সেইটা এইখানে বলছে যে এই যে মোট গভীরতা এইখান থেকে এই পর্যন্ত, সেটা হলো কার্যকরী গভীরতা প্লাস এই যে কার্যকরী গভীরতা কোন পর্যন্ত, উপর থেকে রোডের অর্ধেক পর্যন্ত আসছে, টেনসাইল রোডে, এই নিচে আরও অর্ধেক রয়েছে না, তো এই অর্ধেক আবার কি করছি আমরা, মানে অর্ধেক কত, রোডের ব্যাসের অর্ধেক, তাহলে এই জন্য লিখছি ডি ইজ ইকুয়াল টু কার্যকরী গভীরতা প্লাস রোডের ডায়া ডিভাইডেড বাই 2। তার মানে এই যে রোডের অর্ধেক নিলাম, নেওয়ার পরে এই রোডের একদম বাইরের পাশ থেকে একদম শেষ পর্যন্ত, বিমের শেষ পর্যন্ত, এটাকে বলা হয় ক্লিয়ার কাভারিং। কি বলা হয়, ক্লিয়ার কাভারিং। আচ্ছা, এর সাথে কি ক্লিয়ার কাভারিংটা যোগ হলে আমাদের কি হচ্ছে, মোট গভীরতা পেয়ে যাচ্ছে, বই সেটা বলছে। আচ্ছা, এখন চলে আসি আমরা পরের ধাপে, ধাপ 5। তোমার ধাপ 5-এ কি বলছে সেটা দেখি। ধাপ 5-এ বলছে টেনসাইল রোডের ক্ষেত্রফল। টেনসাইল রোডের ক্ষেত্রফল বলতে বলছে যে এই যে আমরা এখানে যে রড ব্যবহার করব, যে বিমে যদি একটা সেকশন হয়, এই যে রডটা ব্যবহার করব, যে 4টা ব্যবহার করি বা 5টা ব্যবহার করি বা যে কয়টাই ব্যবহার করি না কেন, এইটার রোডের যে ক্ষেত্রফল, এই সবগুলো ক্ষেত্রফলের যোগফল। ঠিক আছে, সবগুলো রোডের এই যে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলের যোগফল হবে টেনসাইল রোডের ক্ষেত্রফলের সমান আর কি। তবে টেনসাইল রোডের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এএস ইজ ইকুয়াল টু m/fs জেডি। আচ্ছা, এমটা হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, এটা আমরা কোথা থেকে দেখছি, ধাপ 4 থেকে নির্ণয় করব। এফএস হলো স্টিলের টান পীড়ন, কারণ স্টিল কি নাই, টান নাই,
আর কংক্রিট কি নাই? চাপ নাই, অর্থাৎ এফসি মানে কংক্রিটের চাপ পীড়ন, আর এফএস স্টিলের টান পীড়ন। আচ্ছা, অনুমোদনযোগ্য আর কি, দুইটাই অনুমোদনযোগ্য। আচ্ছা, এখন খেয়াল করি যে এস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। তো জে এর মান তো আমরা নির্ণয় করেছি যে 1-k/3 দ্বারা। আর এখন ডি হলো কার্যকরী গভীরতা, যেটা ধাপ 4-এ আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, আর এম হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, যেটা আমরা কোথায় পাবো? ধাপ 3-এ পাবো আর কি। আচ্ছা, এবার আসি রোডের সংখ্যা। কিসের সংখ্যা? রোডের সংখ্যা। কীভাবে রোডের সংখ্যা আসবে সেটা দেখি। সেটা হলো এই রোডের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। রোডের সংখ্যা মানে হলো রোডের সংখ্যা এন ইজ ইকুয়াল টু বড় হাতের এস ডিভাইডেড বাই ছোট হাতের এস। তার মানে এই বড় হাতের এস বলতে এই যে টেনসাইল রোডের ক্ষেত্রফল, এখানে আমরা একটা মান পাবো। ঠিক আছে, সেই মানটা মনে করি আমাদের এই বড় হাতের এস আসলে মনে করো 10 বর্গ সেন্টিমিটার। আর এই এস ডিভাইড বড় হাতের এস ডিভাইডেড ছোট হাতের এস, তার মানে এই বড় হাতের এস আমাদের 10। এখন ছোট হাতের এসটা কি? ছোট হাতের এস হলো আমরা কত মিলি ব্যাসের রড ব্যবহার করব। সাপোজ আমরা 16 মিলি ব্যাসের রড ব্যবহার করবো, 16 মিলি ডায়া রড। 16 মিলি ব্যাসের রড যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ছোট হাতের এস হবে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তার মানে পাই ডি এর মান হলো 1.6 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন এইখান থেকে যে মানটা পাবো আমরা বর্গ সেন্টিমিটার, এই মানটা হবে আমাদের এই ছোট হাতের এস। ঠিক আছে, তো এখন এই বড় হাতের এসকে ছোট হাতের এস দ্বারা যখন ভাগ করবো আমরা, তখন রোডের সংখ্যা পেয়ে যাবো। নস বা এতটি রড লাগবে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে, অঙ্ক করার ক্ষেত্রে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ধাপ আরও আছে, 6 থেকে 10 পর্যন্ত ধাপ আছে। এখন এই 6 থেকে 10 পর্যন্ত কখন লাগবে? আমাদের প্রশ্নে যদি ডিজাইন করো বলা থাকে, ডিজাইন করো এই শব্দ যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের ধাপ 10 পর্যন্ত করতে হবে। কেন করতে হবে? কারণ ডিজাইন মানে কি জানি আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় জানি ডিজাইন মানে হলো কোনো সমস্যার সমাধান তৈরি করা, তাই না? তো আমি মাটির উপর যদি একটা 5তলা বিল্ডিং দাঁড় করিয়ে দিই, তাহলে তো সেটা থাকবে না, ভেঙে পড়ে যাবে। তো এইটা যেন ভেঙে পড়ে না যায়, তার জন্য যে মাটি কেটে কতটুকু গভীরতায় বেজ দেওয়া লাগবে, বা বেজের সাইজ কতটুকু হওয়া লাগবে, এবং বেজে কতগুলো রড দেওয়া লাগবে, বা কলাম কতটুকু মোটা দিতে হবে, বা কত সাইজ দিতে হবে, কলামে কতগুলো রড ব্যবহার করতে হবে, কত মিলি ব্যাসের রড ব্যবহার করতে হবে, এই বিষয়ে বিস্তারিত ডিজাইন করে যখন মানে বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, এটা একটা সমস্যা, তাহলে এটা টিকাইতে হলে কি করতে হবে? ওই যে ক্যালকুলেশন, রোডের সংখ্যা এটা সেটা, ওইগুলো ক্যালকুলেশন করে যখন দেব, তখন আর বিল্ডিংটা কী হবে? পড়বে না। তাহলে এটা একটা সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে ওইটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা ডিজাইন বলবো। এখন আসি যে ধাপ 6-এ কি আছে? শিয়ার স্ট্রেস অর্থাৎ শিয়ার পীড়ন। তাহলে শিয়ার পীড়নটা এখানে দেখতে হবে যে আমাদের শিয়ার পীড়নটা ঠিক আছে কিনা। তো তারপরে যতদূর ব্যাপী স্টিরাপ, তার মানে স্টিরাপ কত দূর ব্যাপী দিতে হবে, হ্যাঁ এটা। আর যদি মানে এবার স্টিরাপের ব্যবধান, এবার আসবে বন্ড পীড়ন, তারপরে বিস্তারিত চিত্র সহ এটা দেখাইতে হবে। কিন্তু যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে প্রধান লোহার পরিমাণ নির্ণয় করো, লোহার পরিমাণ নির্ণয়, যখন বলবে প্রধান লোহার পরিমাণ নির্ণয় করো, তখন আমাদের কি করতে হবে? এই যে অতিরিক্ত যে বিষয়গুলো আছে ধাপ 6 থেকে 10 পর্যন্ত, এইগুলো আর লাগবে না। প্রধান রড বলতেই আমরা এখানে টেনসাইল রডকে বুঝে থাকবো। ঠিক আছে, টেনসাইল রডকে বুঝে থাকবো যে টেনসাইল রডটার পরিমাণ নির্ণয় করতে বলছে। যদি বলে বিমের আকার নির্ণয় করবো বা কার্যকরী গভীরতা নির্ণয় করো, তখন বুঝতে পারবো আমরা ধাপ 4 পর্যন্ত। তবে স্বাভাবিকভাবে যতগুলো প্রশ্ন আছে এই সবগুলাতেই বলে, এই যে আমরা যদি উদাহরণে 11 নম্বর দেখি, তো এইখানে বলবে এই যে আয়তাকার বিমটির লোহার পরিমাণ নির্ণয় করো। যেহেতু লোহার পরিমাণ নির্ণয় করতে বলছে, তার মানে ধাপ 5 পর্যন্ত আমাদের করতে হবে। স্বাভাবিকভাবে ধাপ 5 পর্যন্তই চাইতে পারে, তবে যখন প্রশ্ন হার্ড করবে তখন ডিজাইন করতে বলবে, ধাপ 10 পর্যন্ত। আচ্ছা, আমরা কি করতে পারি? এই 2022 সালে যে প্রশ্নটা আসছে, 23 সালে পরীক্ষা হয়েছে কিন্তু 22 সালে আসছে, তো এই প্রশ্নটা নিয়েই আমরা সমাধান আগাইতে পারি। আচ্ছা, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে,
আমরা এই ভিডিওটা এখানে স্টপ রেখে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নটা আলোচনা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। একাডেমিক, ডুয়েট অ্যাডমিশন এবং জব সিলেবাসের ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন।